ভাই আপনি প্লিজ একটু কখনো দেখিনি ছাত্র জনতা একসাথে মিলে বড় একটা তারপরে যাওয়ার চেষ্টা করতেছে তাদেরকে ভয়ভীতি দেখানো। আচ্ছা ভাই এই বিষয়ে একটু শুরু করি। ভাই আপনি কি শুনেছেন আর আপনি পাশে আসেন ভাই ভাই মানুষের মধ্যে সরাই দিলে উনি কিন্তু চাপতে পারেন। আচ্ছা ভাই আমরা দেখছি যে 23 তারিখ থেকে আমাদের যে ফেলাটির মাধ্যমে ত্রাণ বাংলাদেশের বন্যা কবলিত যে জেলাগুলো সেই জেলাগুলোতে পাঠানোর যে কার্যক্রম সেটি চলছে। আসলে আমি যদি ধরেও নিই আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে বা চাহিদা আসছে যে আমাদের এই গ্রামে যাচ্ছে না, এই গ্রামের এই অংশে যাচ্ছে না, কিংবা এই ইউনিয়নে এখনো যায়নি। তো এই বিষয়গুলোতে আমাদের কিছু আসলে আবদার আছে বা চাওয়া আছে। এই চাওয়াগুলো বাংলাদেশের যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদের প্রতি। তার পূর্বে আপনাদেরকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি, আমি দেখলাম যে 4টি জেলা বন্যা কবলিত, মূল যদি 4টি প্রধান জেলা ধরি তাহলে হচ্ছে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী। এই 4টি জেলায় গ্রাম রয়েছে প্রায় 6300। এখন 6300 গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড 700 থেকে 1000 খাবার যায়। একটা গ্রামে আসলে একটা, যেহেতু পুরো গ্রামে ইনফেক্টেড, তার মানে একটা গ্রামের জন্যই যথেষ্ট। মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরো ভালো, এরকম একটা অবস্থা। তো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই, তার মানে আমার এই 4টি জেলাতে 6300 ট্রাক আমার ত্রাণ পাঠাতে হবে, খাবার পাঠাতে হবে। আমরা 4 দিনে অ্যারাউন্ড ধরেন খাবার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে 100-র কিছু বেশি বা শতাধিক ট্রাক। তার মানে এভারেজ প্রায় 6200 গ্রাম বা ইভেন আমি যদি ধরি 6000 গ্রামে ট্রাক যে যাওয়ার বিষয়টি আলাদা আলাদা 6000 ট্রাক আমার প্রয়োজন। আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি, আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি, যে কোনো উপজেলা বা সদর উপজেলা। কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে গ্রামে কার নিড, এই বিষয়গুলোর লিস্ট আসলে উপজেলা প্রশাসনের সাথে কাছে থাকে সামারি আকার। তো তাদের কাছে পাঠিয়েছি এই কারণে যে ওই প্রত্যেকটা এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ। এক, দ্বিতীয়ত ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা, সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যা। এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি। তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নে প্রয়োজন, তারা তাদের জায়গায় থেকে ওইভাবে পাঠিয়েছে। আমি আপনাকে শুধু গ্রামের স্ট্যাটিস্টিক দিয়ে এটি বুঝালাম যে আমি যদি এক গ্রামে একটি করে পাঠাই, তারপরও আমার অ্যারাউন্ড এরকমই হবে, মোর দেন 50% বা তারও বেশি জায়গা আসলে পৌঁছাবে না। এখন এটার সমাধান কি হইতে পারে আসলে? এখন এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে আমাদের কাছে অনেক ভাই বোন আসছেন যারা চাচ্ছেন তাদের ওই এলাকায় পাঠাই, তাদের কাছে ফোন আসছে। কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে। এই ডিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিন এভারেজে 20টা বা 25টা ট্রাক যদি যায়, এটা নিয়ে পুরোটা কমপ্লিট করা পসিবল না। এই জন্য আমরা চাই বাংলাদেশের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, আমরা তো দেখছি শত কোটি টাকার বা হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি বাংলাদেশে আছেন। আসলে এই 16 বছরে তারা তৈরি হয়েছে। তো তাদের আমাদের জায়গা থেকে আমরা রেসপেক্টফুলি প্রথমে আহ্বান জানাচ্ছি, এই টাকা কিভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত, এটা নিয়ে আমরা একসময় কথা বলবো। কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি, আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগ দিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত। মানে দেশের এই সংকটকালীন সময়ে এটি করা ছাড়া আমরা যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চাই, এটি খুবই টাফ হয়ে যাবে। এটা এক। দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমাদের এখানে বেশ কিছু আপনারা আপনাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিএসসিতে কিংবা সেন্ট্রাল ফিল্ডে অনেক জিনিস আমাদের হচ্ছে এখনো আছে। এখানে বেশিরভাগ যে জিনিসগুলো আছে, প্রথমত এগুলো হচ্ছে কাপড়। এখন আপনি আমাকে বলেন, যখন এই বন্যা কবলিত একটি অবস্থায় একটা মানুষ আবদ্ধভাবে একটা আশ্রয় কেন্দ্রে বা কোনো একটা সিকিউর জায়গায় থাকে, সেখানে আসলে কাপড়টা কতটা ইম্পর্টেন্ট বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত। আমার ধরেন লিমিট
ট্রাকই পাঠাবো বা 25টা ট্রাক পাঠাবো। তো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি। এক কাপড় পরে মানুষ চাইলেও 10 দিন থাকতে পারে, কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের 3 দিন থাকা তো সম্ভব না। সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে, বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব। এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে। ত্রাণ থাকছে না, প্রত্যেক দিন তো ত্রাণ আসছে, সেগুলো জমা হচ্ছে। এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনোদিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন, তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে, থেকে গিয়েছে, এমনটা কখনো হয় না। প্রত্যেকদিন আমরা আগের দিন এগুলো সারাদিন মধ্যে প্যাক করে ফেলি, আবার সকাল থেকে আসা শুরু করে। এই জন্য আমাদের এখানে আছে বা বেশিরভাগই কাপড়। তো সেই জায়গা থেকে আমরা বলি কাপড়গুলো আমরা পাঠাবো, জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয়, কিছুটা নেমে যায়। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করবো কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরো 7 দিন 10 দিন পরে করতে পারি। আমাদের আসলে ত্রাণের প্রয়োজন, অর্থের প্রয়োজন। ত্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরো সহজ হয়, কারণ আপনারা যখন অর্থ দিয়ে যান সেই অর্থ নিয়ে আমাদের আরেকটা দিনকে বাজারে যেতে হয়, আবার সেখান থেকে আনতে হয়। এখানে আসলে অনেকগুলো সেক্টর কাজ করতে হয় এই জায়গাটুকুতে, এবং আমরা যারা, শুধু আমরা না, আপনারা হয়তো এই জিনিসগুলো ওই অঞ্চলটুকুতে প্রথম ফেস করছেন। সেই জায়গায় এটি করা আমাদের জন্য আসলে কিন্তু চ্যালেঞ্জ। তারপরে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এই জন্য যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে, আমরা অনুরোধ করবো ত্রাণ দিয়ে। এই মুহূর্তে আমাদের কী কী লাগবে সেটা যদি জাস্ট একটু আমাদের জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটগুলো, বিভিন্ন ধরনের বিস্কুট, এরপরে মোমবাতি, সাবান, লাইটার, ম্যাচ, এই জিনিসগুলো, আলো এবং আগুন সংক্রান্ত, স্যানিটারি ন্যাপকিন, টেস্টি স্যালাইন, কয়েল, চিনি, গুড়, চিরা, মুড়ি, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই বিষয়গুলো, আর বাচ্চাদের যে খাবারগুলো, বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করবো, যদি আপনাদের থাকে আপনারা দিয়ে যাবেন। যদি আপনারা দিতে চান, আপনাদের না থাকে, তাহলে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়, আমরা এই জিনিসগুলো দ্রুত পাঠাতে পারি। আর আরেকটি জিনিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বলি, ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম 2-3 জন এখান থেকে যায়, তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে চিনে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা ভায়াস। এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যে যেই এলাকাতে খাবার যাক না কেন এটার যেন সমবন্টনটা হয়, এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে। আমাদের ধরে ধরে করা সম্ভব না। এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায়, হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে, হোক ট্রাকের মাধ্যমে, একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানেই খালি করে দিতে হবে, ব্যাপারটা যেন এমন না হয়। এইটুকু দায়িত্ব নিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, একটি বা দুটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ। আমাদের অনুরোধ থাকবে, এটা যেমন একটা সেক্টর, আমরা দেখেছি আরও বিভিন্ন 2-1টা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গাতে খুব ভালো করে কাজ করছে। আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম 100টা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক, বা 100টা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক, যারা প্রত্যেকদিন এরকম 20টা-25টা করে ট্রাক ওই এলাকাটিতে পাঠাবে। আরেকটা অনুরোধ করতে চাই, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের সামর্থ্যবান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিদেশি যারা সংগঠন রয়েছে তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই, পানি নেমে যাওয়ার পরে যে চ্যালেঞ্জটা আসছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা মানুষের বা একটা পরিবারের 10 দিনের খাবার খেতে হয়তো সব মিলে খরচ 10,000 টাকা হতে পারে, কিন্তু যার বাড়ি ভেসে গিয়েছে, যার ফসলি জমি ভেসে গিয়েছে, ফসল ভেসে গিয়েছে, গবাদি পশু ভেসে গিয়েছে, ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তো ওই খরচটা কিন্তু বিশাল বড় একটা খরচ। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানসিকভাবে একটু প্রস্তুত হন, কারণ আলটিমেটলি পুরো দেশের এই সিস্টেমটা একটা চেইন সিস্টেম। দেশের একটা পার্ট বা দেশের অসংখ্য এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে এরকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা দিয়ে যায়, তাহলে আগামীতে এটার সাফারার কিন্তু আমরা সবাই হব। তাই আমাদের জায়গা থেকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এই অনুরোধটা থাকবে, আমরা যেন মানসিকভাবে ওই পরবর্তী ধাপে সকলকে সহযোগিতা করার, 1টি হোক, 2টি হোক, 10টি হোক, এরকম ফ্যামিলির দায়িত্ব নেওয়া বা একটি আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি। শেষ, আমাদের শেষ। আচ্ছা, আমাদের জায়গা থেকে প্রথমে একটা কথা বলি। কথাটা হচ্ছে, এই যে ফারুকাবাদ শহর শুরু করে বাংলাদেশের যে প্রধানত 3টা দিক থেকে
ভারত বা তৎসংলগ্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো থেকে নদীপথের মাধ্যমে যে পানিগুলো আসে, আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কাজগুলো এগুলো অবভিয়াসলি একটি পলিসির মাধ্যমে, একটি প্রোটোকলের মাধ্যমে হওয়া উচিত, একটি নিয়ম নীতির মাধ্যমে হওয়া উচিত। এখন পার্শ্ববর্তী যে আমাদের দেশগুলো রয়েছে যাদের সাথে আমরা সরাসরি কানেক্টেড, তারা যদি বাংলাদেশ রাষ্ট্রের কথা চিন্তা না করে শুধু নিজেদের সুবিধার কথা চিন্তা করে কোনো একটি ভাগ ইচ্ছা মতো খুলে দেয়, তাহলে আমরা বলবো যে এই কার্যক্রমটি বা তার এই কাজটি পরবর্তীতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এরকম কোনো কিছু হওয়ার পূর্ব থেকেই যেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা হয়, সেটির একটি লিমিট নির্ধারণ হয় এবং আমরা যেন সেটির পূর্ব প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় পাই। আমরা কখনো এটি বলবো না অবিবেচকের মতো যে আপনার ওইদিকে পানিতে বেশি থাক তারপর আটকে রাখতে হবে, কিন্তু এটা যেন নিয়ম মাফিক, একটি প্রোটোকল মাফিক, একটি পরিমাণ মতো হয়, সেটি আমাদের জায়গা থেকে স্পষ্ট চায় এবং অবশ্যই পূর্বে থেকে এই বিষয়ে আলোচনা থাকতে হবে এবং ওই অনুযায়ী যেন আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারি সেই সময়টুকু থাকতে হবে। তা না করে কেউ যদি এরকম কিছু করে, স্পষ্ট আমাদের কথা, এটি আমাদের আন্তঃরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নির্ধারণ করবে। আর আমাদের জায়গা থেকে যদি বলি, আমরা অলরেডি একটি টিম ফর্ম করছি, যেই টিমটি অন্যান্য যদি কোনো এরিয়া এফেক্টেড হয় ওই এরিয়া যেন এখনকার অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সামনে এর চেয়ে ভালোভাবে শৃঙ্খলভাবে যেন আমরা পরে কাজগুলো করতে পারি। আপনাদের কয়েকজন শিক্ষার্থী শ্রেণীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে ছাত্র দলের নাটকের আমরা শিকার হয়েছে মহিউদ্দিন রনি সহ, আপনি এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে অফিসিয়ালি এখনো আসে নাই, আসলে অবশ্যই এটা নিয়ে বলতাম, যেহেতু আসে না আমরা আমাদের জায়গা থেকে অফিসিয়ালি বলতে পারি। একটা কোশ্চেন ছিল হাবিব ভাই, হাসান ভাই, সবাই কি করেন? দেখুন, আমরা তো আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, সচিবালয়ে যারা সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল, তারা আসলে আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে, বরং তারা আনসার লীগের স্পিরিট ধারণ করে। সেই জায়গা থেকে তাদের কাজ, তাদের স্টেপ, তাদের সাথে আলোচনা বসার পরেও তাদের স্লোগানের ধরন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে, তখন যখন তারা অ্যাগ্রেসিভ হয়ে আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে। আপনি জানেন যে এখনো আমাদের ঢাকা মেডিকেলে এমন 2 জন রয়েছেন যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আইসিইউতে রয়েছে। আমাদের অন্যতম একজন সমন্বয় হাসনাত আব্দুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমইতে। সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিত হবে এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটি ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে, আজকে থেকে এখনো 30 দিনও হয় নাই, 1 মাসও হয় নাই, এই ছাত্র জনতা একসাথে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে পতন করে দেশ ছাড়া করেছে। সেই জায়গায় তারা যদি, আমরা আমাদের জায়গা থেকে একাধিকবার বলেছি যে এরপর থেকে তারা যদি এরকম চেষ্টা করে, তাহলে ছাত্র জনতা তাদের জায়গা থেকে আবার কিভাবে প্রতিহত করতে হয় এটি তারা দেখে। এটা আমাদের তদন্ত চলছে, আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে যদি তদন্ত সাপেক্ষে তার দিকে আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু সেই আমরা তদন্ত আবেদন জানিয়েছি বলে তাকে যেন উপযুক্ত শাস্তি হয় সেটি আমরা দাবি জানাচ্ছি।